শুভরাত্রি। শুরু করছি নাগরিক ফোরামের আয়োজনে নাগরিক ভাবনা নিয়ে আপনাদের অনুষ্ঠান। আপনাদের ভাবনাগুলোকে নিয়ে এক আগামী দিনের সুন্দর নগরী গড়ার প্রত্যয় আমাদের আজকের প্রচেষ্টা। আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলনার সমস্যা, সম্ভাবনা, অর্থনীতি, বাণিজ্য, সংস্কৃতি, ঐতিহ্য সব কিছুকে তুলে আনতে চাই। আগামী দিনের নেতৃত্বের কাছে জনগণের দাবি উত্থাপিত হবে নাগরিকদের ভাবনার মধ্য দিয়ে। আজকে কেটিভি অর্থাৎ খুলনা টেলিভিশনের এই সহযোগিতায় নাগরিক ফোরামে আয়োজনে আমরা শুরু করতে যাচ্ছি নাগরিক ভাবনা নিয়ে আপনাদের সাথে। আমরা এই পর্যায়ে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন চারজন অতিথি। আমরা চলে যাব অতিথিদের কাছে। প্রথমেই অতিথিদের কাছে যেই তাদের পরিচয়টি আমরা নিয়ে নেব এবং তারপরে আমরা তাদের কথা শুনব। আমরা প্রথমে চলে যাই মোল্লা মারুফ রশিদ, প্রশাসনিক কর্মকর্তা, খুলনা সিটি কর্পোরেশন, আপনার কাছে। এবং তার পরপরই আমাদের সাথে উপস্থিত রয়েছেন মোহাম্মদ তরিকুল ইসলাম, প্রকাশক ও সম্পাদক, দৈনিক সময়ের খবর, এছাড়াও বিশেষ প্রতিনিধি ও ব্যুরো প্রধান এখন টেলিভিশনের। আমরা পরিচয় করিয়ে দিতে চাই অ্যাডভোকেট নুরুল হোসেন রুবা, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বর্তমান সাধারণ সম্পাদক খুলনার। আমরা আমাদের মাঝে নারী হিসাবে, একমাত্র নারী হিসাবে, অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন লায়ন সঞ্চিতা রানী দে, নারী উদ্যোক্তা খুলনার। তাকে পরিচয়ের মধ্য দিয়েই লায়ন সঞ্চিতা রানীর পরিচয়ের মধ্য দিয়েই আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের নাগরিক ভাবনার অনুষ্ঠান। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, যেখানে বসেই দেখছেন, তারা প্রত্যেকেই আপনাদের নিকটস্থ সকলকে এই অনুষ্ঠানটি দেখবার জন্য সহযোগিতা করবেন, এই আশা রেখেই শুরু করছি। আমি প্রথমেই চলে যেতে চাই খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশিদের কাছে। মোল্লা মারুফ রশিদ, আপনি তো খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা হিসাবে নিয়োজিত রয়েছেন। আপনার কাছে জানতে চাই, খুলনা সিটি কর্পোরেশনের আওতায় যে সমস্ত সেবা রয়েছে, সেই সমস্ত সেবা কি সিটি কর্পোরেশন থেকে নাগরিক অধিকার হিসাবে পেয়ে আসছে, এবং আপনারা এই নাগরিক অধিকার পাইয়ে দিতে কি কি প্রতিবন্ধকতা অনুভব করছেন? ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক এবং আবার শুরু করেন, সমস্যা নেই, কাট করে নিন। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক এবং আজকের এই অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দ। চমৎকার একটি বিষয়বস্তু আমাকে আজকে এখানে তুলে ধরেছেন। খুলনা সিটি কর্পোরেশন নাগরিক সেবা দিয়ে থাকে। সিটি কর্পোরেশন মূলত একটি সেবামূলক প্রতিষ্ঠান এবং খুলনা সিটি কর্পোরেশন না, দেশের সমস্ত সিটি কর্পোরেশন, পৌরসভা মানুষের জন্মের আগে এবং মৃত্যুর পরে পর্যন্ত সেবা দিয়ে থাকে। যেমন একটি বাচ্চা যখন মাতৃগর্ভে আসে, তখন ওই বাচ্চাটা কিভাবে লালন পালন করলে, কোন ধরনের মা খাওয়া দাওয়া করলে, কোন ধরনের পরিবেশ থাকলে পারে একটি সুস্থ বাচ্চা এই পৃথিবীতে জন্ম নিতে পারে, সেই ধরনের সেবামূলক, সচেতনতামূলক কার্যক্রম খুলনা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের আমাদের স্বাস্থ্যকর্মীরা দিয়ে থাকে বিভিন্ন এলাকায় গিয়ে, ওয়ার্ডে গিয়ে। এবং মৃত্যুর পরেও যারা খুলনা সিটি কর্পোরেশনের দায়িত্বে থাকেন, বিশেষ করে ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধিরা, বর্তমানে অবশ্য নির্বাচিত জনপ্রতিনিধিরা নেই, সেক্ষেত্রে কর্মকর্তারা, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আছেন, তারা মৃত্যুর পরেও নাগরিকদের, আত্মীয় স্বজনদের সেবা দিয়ে থাকে, অর্থাৎ ওয়ারিশ ক্যাম্প সনদ এবং অন্যান্য আরও ধরনের কার্যক্রমের এগুলো দেওয়া থাকে। এছাড়া প্রতিদিন আমি সিটি কর্পোরেশনের শুধু প্রশাসনিক কর্মকর্তা না, সেই সাথে খুলনা 30 নম্বর ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, অর্থাৎ কাউন্সিলররা যেসব কাজবাজ করে, সেই কাজগুলি আমাদের এই 5ই আগস্টের পর থেকে আমাদের করা লাগছে। নাগরিকরা যখনই আসেন, তাদের যে কোনো ধরনের নাগরিক সেবা, তারা ওয়ার্ড কার্যালয়ে আসলে ওয়ার্ডের যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা আছেন, তারা সেটা
গ্রহণ করেন এবং নাগরিকদের যথাসময়ে এই সেবা দেওয়ার জন্য চেষ্টা করা হয় এবং আমরা সেই ধরনের সীমিত লোকবল দিয়ে এবং স্বল্প যে সমস্ত সরঞ্জামাদি আছে, অর্থাৎ রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা, নর্দমা পরিষ্কার পরিচ্ছন্নতা, রাস্তার লাইট জ্বালানো, রাস্তা মেরামত করা, এই ধরনের সেবামূলক কাজ আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা সেগুলা দিয়ে আমরা প্রায়োরিটি বেসিসে আমরা এগুলো করে আসতেছি। জনাব মারুফ রশিদ, আমি আপনার এর সাথে একটু যুক্ত করতে চাই। খুলনা অঞ্চলে আমরা প্রায়শই দেখি, বিশেষ করে বর্ষাকালে জলাবদ্ধতা একটি চরম দুর্ভোগের মধ্যে দিয়ে মানুষজন খুলনার অতিবাহিত করে। তো এই জলাবদ্ধতা নিরসনের জন্য খুলনা সিটি কর্পোরেশন কি কি উপায় অবলম্বন করেছে বা কি কি পদ্ধতি বা কি কি প্রকল্প গ্রহণ করেছে? ধন্যবাদ। আসলে খুলনা সিটি কর্পোরেশন নিয়ে যখন আলোচনা করা হয় তখন যত ধরনের সমস্যা তার সব দায়ভার সিটি কর্পোরেশনের উপরই বর্তায়, এটা সাধারণভাবে। কিন্তু সিটি কর্পোরেশনের মধ্যে অনেকগুলি সংস্থা আছে, যেটা আমরা একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করি, এখানে খুলনা ওয়াসা আছে, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ আছে, রোডস অ্যান্ড হাইওয়ে, তারপরে পানি উন্নয়ন বোর্ড আছে, এদের নানাবিধ উন্নয়নমূলক কাজ আছে, যেটা সত্যিকার অর্থে আসলে কিছুটা হয়তো সমন্বয়হীনতার অভাব থাকে, যার কারণে অথবা কোনো একটার কাজ শেষ হলো আবার কোনো একটা কাজ শুরু করে। যেমন এখন খুলনা ওয়াসার যে রাস্তাঘাটের খোঁড়াখুড়ি চলছে, সেগুলো এখনও মেরামত করা সম্ভব হয় নাই। আবার খুলনায় ঢোকার সময় যে রাস্তাগুলা, সেটা কিন্তু খুলনা সিটি কর্পোরেশনের না, এটা রোডস অ্যান্ড হাইওয়ের হচ্ছে আপনার গল্লামারি যে রাস্তাটা, ওটা খুলনা রোডস অ্যান্ড হাইওয়ে, ওইটার কাজ কিন্তু ওনারা করতেছে। কিন্তু মানুষ কিন্তু সমালোচনা করছে খুলনা সিটি কর্পোরেশনকে। রূপসা ট্রাফিক মোড় থেকে যে রাস্তাটি আপনার শিপইয়ার্ড হয়ে আপনার রূপসা ব্রিজ পর্যন্ত গেছে, ওটা কিন্তু কেডিএর রাস্তা, কিন্তু মানুষ কিন্তু সমালোচনা করছে খুলনা সিটি কর্পোরেশনে। মানে দায়ভারটা খুলনা সিটি কর্পোরেশনের উপরে আমরা ধরে নিতে পারছি যে সমন্বয়হীনতার কারণে এই কাজগুলো হয়ে থাকে। তবে খুলনা অ্যাকচুয়ালি জলবদ্ধতা বলতে যেটা বোঝায় সেটা না। যদি জোয়ারের সময় বর্ষা হয় তাহলে ওই নদীর নাব্যতা অনেক কমে গেছে, যার কারণে ওই পানিটা শহরের মধ্যে ঢুকে পড়ে। ওই সময় শহরের এই পানি, বৃষ্টির পানি যেতে পারে না, কিন্তু যখন ভাটি আসে তখন কিন্তু এই পানি নেমে যায়। মানে খুলনা শহরে পানি দাঁড়ায় হচ্ছে 3 থেকে 4 ঘন্টা সর্বোচ্চ। জলাবদ্ধতা বলতে যেটা বোঝায় 1 দিন 2 দিন 3 দিন, ওইটা আসলে ঘটে না। তবে যে ধরনের ড্রেনেজ সিস্টেম সিটি কর্পোরেশন নিয়েছে এবং জলাবদ্ধতা নিরসনের যে কার্যক্রমগুলি নিয়েছে, ময়ূরী নদী পরিষ্কার পরিচ্ছন্ন খননের যে কাজগুলো চলছে, এগুলা যখন সমাপ্ত হয়ে যাবে সকলের কাজ, ওয়াসা রোডসের, তখন খুলনা শহরে এরকম পানি আর দাঁড়াবে না। বৃষ্টির পানি জোয়ারের সময় হলেও সেটা আধুনিকভাবে পাম্পিং করে সিটি কর্পোরেশনের প্রজেক্টটা চালু হচ্ছে, ওইভাবে পানিটা সরিয়ে দেওয়া হবে, নদীতে পাম্প করে সরানো হবে। ধন্যবাদ মারুফ রশিদ, আমরা আবারও আপনার কাছে আসব। আমরা এবারে যেতে চাই অ্যাডভোকেট নুরুল হোসেন রুবার কাছে, সাবেক সভাপতি জেলা আইনজীবী সমিতি এবং বর্তমান সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতির। নুরুল হোসেন রুবা, আপনাকে স্বাগত জানাচ্ছি কেটিভির পক্ষ থেকে আজকে এবং নাগরিক ফোরামের পক্ষ থেকে। আপনার কাছে আমাদের জিজ্ঞাসা একটি, যে বর্তমান খুলনা শহরে নগরায়নের ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা রয়েছে এবং প্রত্যাশা কি কি, পাশাপাশি খুলনার আইন শৃঙ্খলা এবং খুলনার মানুষের জীবনযাত্রার মান কি পর্যায়ে রয়েছে, এটি কি সহনীয় পর্যায়ে আনা যায় কিনা এবং তার জন্য আপনার ভাবনা। ধন্যবাদ নাগরিক ফোরামের আয়োজনে এই নাগরিক ভাবনা এবং সঞ্চালক তুহিন ভাই এবং যারা শুনছেন সকলকে আসসালামু আলাইকুম। খুলনা আমরা কাগজে কলমে জানি দেশের 3য় বৃহত্তম শহর, কিন্তু আমার মনে হয় এটা স্বাধীনতার আগে এটা ছিল 3য় বৃহত্তম শিল্প উন্নয়ন শহর, কিন্তু বর্তমানে শিল্প উন্নয়নে আমরা খুলনা অনেক পিছিয়ে পড়েছি। এক্ষেত্রে আসলে খুলনার উন্নয়নের ক্ষেত্রে আমরা মনে করি আমাদের সুযোগ ছিল, কিন্তু আমরা এই সুযোগটা কাজে লাগাতে পারিনি। আপনি দেখেন যে রূপসা থেকে ফুলতলা পর্যন্ত আমাদের একটি বড় হাইওয়ে আছে, তার দুপাশে বিল আছে এবং ওখানে এবং পাশেই একটু এগিয়ে গেলে আমাদের মোংলা পোর্ট। আমাদের দুপাশে ইকোনমিক জোন করার এত সুযোগ ছিল, কিন্তু গত
50 বছরে এই উদ্যোগটা আমাদের খুলনা শহরের কেউ নেয়নি। অর্থাৎ আমার খুলনা শহরে যারা নেতৃত্ব দিয়েছে, খুলনা অঞ্চলে যারা নেতৃত্ব দিয়েছে, তারা এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টাও করেনি। এমনকি এটি দুর্বল নেতৃত্বের একটি আমি মনে করি অন্যতম কারণ। এই নেতৃত্বের কারণে খুলনায় নতুন করে কোনো শিল্প গড়ে ওঠেনি। আরেকটি বিষয় দেখেন যে একটি পোর্ট দিয়ে, সিঙ্গাপুরের মতো একটি দেশ একটি পোর্ট দিয়ে সে দেশ উন্নত হয়ে গেছে। আমার এখানে মোংলা পোর্ট ছিল। এই মোংলা পোর্টকে যদি আমি শুধু ড্রেজিং করে 16 মিটার পর্যন্ত আমি জাহাজ আনার সুযোগ করে দিতাম, তাহলে ডিপ সি পোর্ট হিসেবে এটা শুধু খুলনা অঞ্চলে না, এটা নেপাল, ভুটান সহ সমস্ত এই বাংলাদেশের সহ বিদেশের অন্যান্য অঞ্চলগুলোতেও এই পোর্ট দিয়ে আমরা খুলনাকে উন্নয়ন করতে পারতাম। কিন্তু আমি মনে করি যে আমরা এই উদ্যোগে ব্যর্থ হয়েছি। তাই আমি আশা করব যে খুলনার উন্নয়নের জন্য অন্তত 25 বছর একটি পরিকল্পনা নেবে, যেখানে মোংলা পোর্টকে ভিত্তি ধরে মোংলা পোর্টের অন্তত 50 মাইল ব্যাসার্ধের ভিতর এমন কিছু ইন্ডাস্ট্রি গড়ে উঠবে যেগুলো দিয়ে আমরা খুলনাকে উন্নয়ন করতে পারবো। আরেকটি বিষয় খুব মাথায় রাখতে হবে, মোংলা পোর্ট কিন্তু একটি সময় খুলনা শহর থেকে নিয়ন্ত্রণ হতো, কিন্তু আমরা এই খুলনা শহর থেকে তাদের হেড অফিস মোংলা নিয়ে গিয়েছি। এটাতে হয়েছে যে যোগাযোগ ব্যবস্থা খারাপ হয়েছে, বাইরের যারা বায়ার বা বাইরের যারা পোর্টের সাথে যোগাযোগ করবে তারা মোংলায় যে যোগাযোগ করতে পারছে না, সেক্ষেত্রে পোর্টের উন্নয়নও পিছিয়ে গেছে। তাই আমি মনে করব যে সরকারের এখনই উদ্যোগ নেওয়া উচিত মোংলা পোর্টের হেড অফিস যেটা ছিল খুলনা শহরে আবার ফিরে নিয়ে আসা। এটা একটি বিষয়। দ্বিতীয় হলো আমাদের এই জোনে অন্ততপক্ষে 2টো প্রাইভেট ইকোনমিক জোন গড়ে তোলা, এবং এই ইকোনমিক জোনগুলোতে এরকম একটি ব্যবস্থা করা যেখানে যে কোনো শিল্প উদ্যোক্তা উনি আসলে ওয়ান স্টপ সার্ভিস পায়। অন্তত উনি 30 দিনের মধ্যে যেন ওনার যে শিল্পতে উদ্যোগ করতে পারছে তার অনুমোদনটা পায়। এই ওয়ান স্টপ সার্ভিসটা খুলনায় চালু করতে হবে, তাহলে এখানে শিল্প গড়ে উঠবে। ওয়ান স্টপ সার্ভিস চালু করতে কি কোনো প্রতিবন্ধকতা আপনি মনে করছেন? আমাদের দেশে আপনারা সবাই ভালো করে জানেন যে আমাদের দেশে একটি শিল্প তৈরি করতে গেলে 2 বছর 3 বছর চেষ্টা করেও অনুমোদন পায় না। আমাদের ফাইলের বিভিন্ন জটিলতা আছে, কিন্তু বিদেশে কিন্তু এটা না। বিদেশে আপনি যখনই উদ্যোগের ইচ্ছা প্রকাশ করবেন তারা এগিয়ে এসে আপনাকে সব সহযোগিতা করবে। এই সার্ভিসটা আমাদেরকে ওয়ান স্টপ সার্ভিসটা চালু করতে হবে। আর একটি বিষয় খুলনায় যেটা আছে, আমরা দীর্ঘকাল শুনে আসছি খুলনায় আইটি পার্ক হবে। সারা বিশ্ব এখন চলছে কিন্তু আইটি নির্ভর। একটি আইটি পার্ক হলে খুলনার হাজার হাজার বেকার যুবক সেখানে শিক্ষা নিতে পারত এবং তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতো, এবং খুলনায় কিন্তু অর্থনৈতিক যে প্রবাহ ওটা বৃদ্ধি পেত। আমরা মনে করি যে খুলনা অঞ্চলে বিশেষ করে শেখপাড়া থেকে খালিশপুর পর্যন্ত আর বয়রা পর্যন্ত যে খুলনা টেক্সটাইলের যে জায়গাটা ছিল, এখানে একটি বড় আইটি পার্ক হতে পারে। এই আইটি পার্কটা আমরা বারবার শুনে উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু হচ্ছে না। আমি মনে করি এখনই পরিকল্পনা করে এখানে একটি বৃহৎ মানুষকে সরকারের কাছে নিবেদন করেছেন কি? আসলে আইনজীবীর পাশাপাশি খুলনার একজন নাগরিক নেতাও। আমার জানা মতে খুলনা আর মানুষ না, এটা কয়েকবার সরকারি প্রজেক্টে এটা আইটি পার্ক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু এই উদ্যোগটা কার্যকারী হয়নি। কেন হয়নি সেটা আমি মনে করি আমার খুলনা অঞ্চলের মানুষের দুর্বল নেতৃত্বের কারণে। যেটা অনুমোদন হয়ে গেছিল খুলনায় আইটি পার্ক হবে, সেই উদ্যোগটা খুলনার যে আন্দোলন করে ওইটাকে আদায় করে নিতে হবে, এই আন্দোলনটা আরও জোরদার করতে হবে। ধন্যবাদ অ্যাডভোকেট নুরুল হোসেন রুবা। আমরা আবারও আসবো আপনার কাছে। আমরা এবার যেতে চাই লায়ন সঞ্চিতা রানীদের কাছে, নারী উদ্যোক্তা খুলনার। সঞ্চিতা রানী দে, আপনাকে স্বাগতম কেটিভির এই নাগরিক ভাবনা অনুষ্ঠানে নাগরিক ফোরামের পক্ষ থেকে। আপনার কাছে আমরা খুলনাবাসীর পক্ষ থেকে একটি বিষয়ে জানতে চাই যে আপনি নারী উদ্যোক্তা হিসেবে কাজ করতে যে কোনো প্রতিবন্ধকতা মনে করছেন কিনা, বা করলে সেগুলো দূর করতে আপনার প্রত্যাশা কি? ধন্যবাদ তুহিন ভাই, এবং ঠিক আছে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে হচ্ছে আমি একজন নারী উদ্যোক্তা হিসাবে প্রথমেই যে
সমস্যাটার মুখোমুখি হয়েছি। মুখোমুখি হয়েছি সেটা হচ্ছে যে এই যে নিরাপত্তা, নারীর নিরাপত্তা, শুধু এটা যে বাইরে নিরাপত্তা জনিত কারণ তা না, ঘরে বাইরে দুই জায়গাতেই নারীরা যখন কাজ করতে যাচ্ছে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। আর আরও যে কারণগুলো আছে, যে সামাজিক যে কিছু মূল্যবোধের ব্যাপার আছে, না মেয়েরা কাজ করতে গেলে কিছু সামাজিক মূল্যবোধের যেটা আছে সেই বিষয়ে তারা বাধার মুখোমুখি হচ্ছে। আর অর্থনৈতিক বিষয়টা যে আমাদের যে কাজ করতে গেলে আমাদের যে মানে ব্যাংক ঋণ বা ক্ষুদ্র ঋণের যে ব্যবস্থা, এইটার আসলে অভাব রয়েছে আমাদের এখানে। হ্যাঁ, এই প্রতিবন্ধকতাগুলো আমরা সম্মুখীন হচ্ছি। আমি আশা করি যে ব্যাংক ঋণ পেতে কি আপনাদেরকে কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন আপনারা? আসলে আমাদের সহজলভ্য করা, মানে ব্যাংক ঋণের ক্ষেত্রে যে সহজলভ্যতার প্রয়োজন, আমরা সেই ঋণগুলো মানে একটা নারী হিসাবে, একটা উদ্যোক্তা হিসাবে যে সহজভাবে যে ঋণটা পাওয়ার কথা আমরা সেইভাবে পাই না। যে যদি এই উদ্যোগটা নেওয়া যায়, বিশেষ করে যারা আছেন, বিশেষ আমাদের যে নির্বাচিত প্রতিনিধিরা আসবেন বা যারা আছেন ঊর্ধ্বতন কর্মকর্তা, এই বিষয়ে যারা আছেন, তারা যদি উদ্যোগ নেন, অন্ততপক্ষে নারীর এই ঋণের যদি সহজলভ্যতা করে দিতে পারে তাহলে খুব ভালো হয়। অর্থাৎ বলিষ্ঠ নেতৃত্ব হলে সেই নেতৃত্বের মাধ্যমে আপনারা এই সহযোগিতা অবশ্যই কারণ আমাদের যে নারীদের আমরা যে করোনা পরবর্তীকালীন যে নারী যে উদ্যোক্তা অনলাইন অফলাইন যে বিজনেসটা আমার শুরু হয়েছে, এটা আসলে কিন্তু ব্যাপক প্রসার হচ্ছে। কিন্তু এই ছোট ছোট প্রতিবন্ধকতাগুলোকে যদি দূর করা যায় তাহলে দেখা যাবে যে আসলে নারীরা অনেকটাই এগিয়ে গেছে। খুলনা আগাচ্ছে, মানে মেয়েরা অনেক আগে থেকে অনেকটাই এগিয়ে গেছে। আমি মনে করি যে এইসব প্রতিবন্ধকতা দূর হলে তারা আরো সামনে গেলে। আপনার সাথে যোগ করতে চাই যে আপনি বললেন অনলাইন অফলাইন, অনলাইনে ব্যবসা করতে যাই নারী উদ্যোক্তারা কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা? যেমন ধরেন সরকারিভাবে ট্যাক্স, ভ্যাট ইত্যাদি ইত্যাদি। না ওইভাবে যে না, অনলাইনে এখন আসলে অনলাইন বিজনেসটা অনেক ইজি মেয়েদের জন্য, বিশেষ করে ঘরে বসে বিজনেস করাটা অনেক, যেটা অফলাইনে সমস্যা, যে প্রতিবন্ধকতাগুলো হয় অনলাইনে এই সুবিধাটা মানে অসুবিধাটা কম হয়। সেই জন্য কিন্তু মেয়েরা এই অনলাইন বিজনেসটার দিকে বেশি আগাচ্ছে। তাহলে আপনি মনে করছেন যে খুলনার নারী উদ্যোক্তা যারা রয়েছেন তারা যদি ছোট ছোট শিল্প নিয়ে এগিয়ে আসেন তাহলে খুলনার উন্নয়ন অবশ্যই এবং দেখবেন যে যেটা বললাম যে এই 4-5 বছরে মানে করোনার কালীন সময় থেকে যেটা আর কি মানুষের যে অনলাইন বিজনেসটা শুরু করছে, তখন আস্তে আস্তে যে ব্যাপক প্রসারটা কিন্তু শুরু হয়েছে। আর ভালো মানে প্রযুক্তিগত বলেন বা অন্যান্যভাবে যদি এই মানে এগিয়ে আসে তাহলে আরো ভালো হবে নারীদের জন্য। ধন্যবাদ সঞ্চিতা রানী দে। আমরা আপনাকেও ধন্যবাদ। সঞ্চিতা রানীর কাছে আবারও আসব। আমরা চলে যেতে চাই এবার দৈনিক সময়ের খবরের প্রকাশক ও সম্পাদক এবং এখন টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও ব্যুরো প্রধান মোহাম্মদ তরিকুল ইসলামের কাছে। তরিক সাহেব, আপনাকে স্বাগতম কেটিভির পক্ষ থেকে এবং নাগরিক ফোরামের আজকের এই আয়োজনে। নাগরিক ভাবনায় আপনি এসছেন, এই জন্য আমরা আনন্দিত। আপনি খুলনা যে উন্নয়নের ক্ষেত্রে খুলনার আইন শৃঙ্খলার পরিস্থিতিকে কি কোনো বাধা হিসেবে দেখছেন? সাংবাদিক হিসেবে আপনার কি মনে হয়? ধন্যবাদ তুইন ভাই, আমাকে এখানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানার জন্য। আমরা দীর্ঘ আলোচনা শুনছি, আমাদের মাঝে অন্যান্য অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। আমি উন্নয়নের ক্ষেত্রে আইন শৃঙ্খলা যে অবনতি, এটার একটা সম্পৃক্ততা রয়েছে অবশ্যই। কারণ মানুষ যদি নিরাপত্তা বোধ না করে, যেখানে মানুষ বসবাস করে, যে শহরে বসবাস করে, সেখানে যদি মানুষের নিরাপত্তা না থাকে তাহলে মানুষ কিন্তু নির্বিঘ্নে বিনিয়োগ যেমন করতে পারবে না, তেমনি ব্যবসা বাণিজ্য এগুলো করতে পারবে না। আর বিনিয়োগ না হলে সেই অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে না বা উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তো একটা বিষয় সেটা হচ্ছে যে এই আমরা দেখেছি যে 5ই আগস্ট যে স্বৈরাচার বা ফ্যাসিস্ট সরকারের পতনের পরে যে ধারাবাহিকতা আমরা আশা করেছিলাম যে এই বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, আসলে আমরা সেখান থেকে এখন যোজন যোজন দূরে অবস্থান করছি। আমরা বলতে পারি যে আইন শৃঙ্খলার চরম অবনতি আমার স্বাধীনতা পরবর্তী আমার মনে হয় যে ইতিহাসে
সবচেয়ে নিম্ন পর্যায়ে অবস্থান করছে খুলনা। এবং আমি কঠোরভাবে বলতে চাই বা বলতে বাধ্য হচ্ছি এই কারণে যে আসলে আমরা ঘর থেকে বেরোবো বা আপনাদের এখান থেকে যে আলোচনা বা এখানে যে আমরা নাগরিক ভাবনা নিয়ে কথা বলছি, এর বেরোনোর পরে যে আমাদের নিরাপত্তা কোথায় এটাও কিন্তু আমরা জানি না। হয়তো কথা বলছি, হয়তো প্রতিবাদ করছি। আমি পরশুদিনও আমি খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার সাহেবের হোয়াটসঅ্যাপে আমি একটা ভিডিও পাঠিয়েছি। সকালবেলা একটা ছেলে তার বাজার করে 2 হাতে ব্যাগ নিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে 6:30টার দিকে বা 7টায় হবে, দুটো ছিনতাইকারী দুজন এসে তাকে ধরলো, লাঠি দিয়ে পিটানো শুরু করলো, সে শুয়ে পড়লো, তার পকেট থেকে জোর করে মোবাইল নিয়ে চলে গেল। এটাতে ছোট একটা ঘটনা। আমরা তো ইতিমধ্যে আরও কিছু ঘটনা দেখেছি যেগুলো ভাইরাল হয়েছে, কাকে কুপিয়ে মারছে, কাউকে গুলি করতেছে, বাড়ি যে চারিদিক থেকে একেবারে ফায়ার করতেছে, একেবারে সেই বেনকেনস্টাইনের মতো সেই আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছি আতঙ্কের নগরী হিসেবে আপনারা। হ্যাঁ, আমরা পরিসংখ্যান দিতে পারি। জেলাতে আপনি খোঁজ নিয়ে দেখেন যে 50টি লাশ ভেসে উঠেছে বিভিন্ন নদ নদীতে, রূপসা, ভৈরব, কাজীবাসা, শিবসা, এরকম চুনকুড়ি, শাকবাড়িয়া, আমরা এইসব জায়গায় দেখতে পাচ্ছি এই বিভিন্ন উপজেলাতে লাশ ভেসে উঠছে। সেই লাশগুলো কারা, কে, কি আপনার মনে হয়েছে যে সবাই আত্মহত্যা করতেছে? এগুলো তো মেরে ফেলা হচ্ছে। তার মানে যারা অস্ত্রধারী তারা কিন্তু ইতিমধ্যে এই শহরের দ্বারা বিচরণ করছে এবং আপনার আশেপাশে বা শহরের যে কোনো জায়গায় অবস্থান তারা করছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি যদি ভৌগোলিক অবস্থান দেখেন তাহলে এরা 31 নম্বর ওয়ার্ড, দৌলতপুর, আড়ংঘাটা, খালিশপুর এই অঞ্চলে, অর্থাৎ ইজি কামিং ইজি গোয়িং, তারা সহজে এসে দ্রুত সন্ত্রাসী হামলা চালাচ্ছে। 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিটের মধ্যে তারা স্থান ত্যাগ করে চলে যাচ্ছে এবং এটা তারা একেবারে পরিকল্পিতভাবে করছে। আর সম্প্রতি আমরা দেখেছি যে নগরীর ডাকবাংলা মোড়ে একটা হোটেলে, লাভলু হোটেলে, সেখানে কথা কাটাকাটি বা পানি দেওয়াকে কেন্দ্র করে হোটেলে একটা দ্বন্দ্ব হয়েছে। সেই দ্বন্দ্বের জেরে 2 ঘন্টা পরে এসে সেখানে তার কর্মচারীদের প্রকাশ্যে চাপাতি দিয়ে, রামদা দিয়ে কুপিয়ে, নদীর ওপার থেকে একটা বাহিনী এসে তারা কুপিয়ে চলে গেছে। 15 জনের একটা দল এসে, মাত্র 3 থেকে 4 মিনিটের একটা ঘটনা। এবং আমরা ভিডিও ফুটেজ দেখলাম, পুলিশ কিন্তু এখনও তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। বা এত বড় বড় ঘটনাগুলো হচ্ছে, পুলিশ কিন্তু এখনও তারা কিন্তু নিশ্চুপ রয়েছে। মানে তারা নিশ্চুপ বলতে তারা কোনো ডিটেক্ট করতে পারছে না। এটা তাদের কি ধরনের সফলতা বা দুর্বলতা আমি বলবো না, আসলে তারা কি চাচ্ছে পুলিশ বাহিনীর কাছ থেকে সেই আনসারগুলো আমরা এখনো পাচ্ছি না। 5ই আগস্টের পরে তো পুলিশ বাহিনী একটু দুর্বল অবস্থায় রয়েছে, ভঙ্গুর অবস্থায় রয়েছে, ভীতিকর অবস্থায় রয়েছে। সেই দিক থেকে যদি আমরা বিবেচনা করি, এই সন্ত্রাসী কার্যক্রম থেকে উত্তরণের আপনি সাংবাদিক হিসেবে কি মনে করেন যে এই উত্তরণের পথ কি হতে পারে? দেখেন, আমি বলবো না যে ক্রসফায়ার আবার ফিরে আসবে, কারণ এটা আইন বহির্ভূত কাজ এবং এটাকে আইন শৃঙ্খলা বাহিনী সুযোগ নিয়েছে। বিগত দিনে আমরা দেখেছি এক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারাও কিন্তু অনেক সময় কাঠগড়ায় তাদের দাঁড়াতে হয়েছে, তারাও তাদের শাস্তি পেতে হয়েছে তাদের। তো আমার কথা হচ্ছে যে আইনের প্রয়োগ এটা যথাযথভাবে করতে হবে। এবং আমার পাশে বিজ্ঞ আইনজীবী রয়েছেন নুরুল হাসান রুবা, উনি আমার একজন শ্রদ্ধেয় শিক্ষক। আমি ল কলেজে তার স্টুডেন্ট ছিলাম। তো আমি নির্দ্বিধায় বলতে পারি যে আমিও ল স্টুডেন্ট, সেই হিসেবে বলতে পারি যে আমাদের দেশে যে আইন রয়েছে সে আইনের ফাঁক থেকে কিন্তু এই সন্ত্রাসীরা তারা বেরিয়ে যাচ্ছে আইনের ফাঁক বলে। এই ফাঁক ফকরগুলো বন্ধ করার দরকার। এখানে কি রাজনৈতিক কোনো পৃষ্ঠপোষকতা আছে বলে আপনি মনে করছেন? রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এখানে বিগত দিনে ছিল। আমি রাজনৈতিক বিদ্যালয় তো আমার উপর ক্ষুব্ধ হবেন, এই বিগত দিনে আমি দেখেছি এগুলো ছিল, কিন্তু কে কীভাবে প্যাট্রোনাইজ করেছেন আপনারা খুলনার যারা বসবাস করেন তারা জানেন। এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতা করা ছাড়া, কারণ নির্বাচিত সরকার, যিনি সরকার আসেন তারা সবাই কম বেশি রাজনৈতিকভাবে তাদের প্রশ্রয় দেন এবং সেটা নির্বাচিত কোনো সরকার নেই, তাহলে কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি? নির্বাচিত সরকার নেই কিন্তু আইন শৃঙ্খলার শেকল কিন্তু বাধাটা নাই, আইন শৃঙ্খলার শেকলটা কিন্তু খুলে দেওয়া হয়েছে, খুলে গেছে। যেহেতু আপনারা দেখেছেন যে একটা ডিজাস্টার হয়ে গেছে বাংলাদেশের পর থেকে গত আগস্টে ছাত্র আন্দোলন, জুলাই আগস্টে, সেই আন্দোলনে কিন্তু পুলিশ বাহিনীর যে অপব্যবহার ছিল, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে অপব্যবহার ছিল, সেই ব্যবহারটা এমন পর্যায়ে বিগত সরকার করেছে, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি শ্রদ্ধাবোধ যেমন মানুষের নাই, তেমনি তারাও এই তরুণ যে প্রজন্ম
তারা যে প্রতিবাদ করেছিল, তারা যে অস্ত্রের মুখে বুক চিতিয়ে লড়েছে, আবু সাঈদ বা মুগ্ধরা এরকম অসংখ্য মানুষ জীবন দিয়েছে, তরুণরা জীবন দিয়েছে, তারা যে উদাহরণটা রেখে গেছে, সেক্ষেত্রে আমি মনে করি পুলিশ বাহিনীও থিতু হয়ে গেছে তাদের দায়িত্ব থেকে। এবং এইখান থেকে মোটিভেশনের মাধ্যমে আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে ফিরিয়ে আনা, এবং এই আইন শৃঙ্খলা বাহিনী যদি স্ট্রং পজিশনে না থাকে, অবস্থান না করে, তাহলে আমি মনে করি যে এই অঞ্চলে বিনিয়োগ যেমন কমে আসবে, তেমনি এই অঞ্চলে বেকারত্ব বাড়বে, দারিদ্রতা বাড়বে, এবং দারিদ্র সীমার নিচে আমাদের অবস্থান থাকবে, এবং সেই সাথে আমি মনে করি যে আমাদের পরিকল্পনাগুলো মুখ থুবড়ে পড়বে। ধন্যবাদ। আমি জি বলুন। দেখেন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে এরা আসলে মনোবল এখন ভাঙা, কেন এত অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল, এই জন্য মনোবল এখনও সেইভাবে জাগ্রত হয় না। আমি মনে করি তাদেরকে প্রশিক্ষণের প্রয়োজন আছে, এবং দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ, এবং তাদের যে কোন অবস্থা ছিল সেই অবস্থা থেকে তারা যাতে উত্তরণ ঘটে তাদের, সে বিষয়ে একটা ব্যাপক প্রশিক্ষণের দরকার। এবং এটা করার পরে নতুন কিছু আপনার নিয়োগ প্রয়োজন। তার কারণ হলো, দীর্ঘদিন আমরা জানি আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিল তারা একটি দলীয় ক্যাডারে ছিল, দলীয় ক্যাডার থেকে নিয়োগ হয়েছিল। স্বাভাবিকভাবেই তারাই কিন্তু এখন দায়িত্বে আছে, তাদেরকে বাদ দেওয়া হয়নি। মানে দলীয় ক্যাডার আইন পুলিশে ঢুকেছিল দীর্ঘ একটা প্রায় অর্ধেক, এরও বেশি। প্রশাসনকে দলীয় প্রভাব মুক্ত রাখতে হবে। এই জন্য দেখা যাবে যে তারা অনেকেই এখনও নিরপেক্ষভাবে বা নীরব রয়ে গেছে, সক্রিয় হয়নি। এই জন্য আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনীকে যেমন প্রশিক্ষণের প্রয়োজন, তেমনি নতুন নিয়োগও প্রয়োজন। এটা একটা বিষয়। দ্বিতীয় হলো যে রাজনৈতিক প্রভাব এখন হয়তো নাই, কিন্তু আপনি দেখবেন যে খুলনা শহরে আমার সাংবাদিক ছোটো ভাই যেটা বলে গেল যে 50টা লাশ পাওয়া গেছে নদীতে, তার কোনো তদন্ত হয়নি। কার লাশ, কে মারলো, এর কোনো তদন্ত নাই। দিনে দুপুরে ঘটনা ঘটছে, মহড়া হচ্ছে, তার কোনো গ্রেপ্তার নাই। আসলে আমাদের এটা কি বলবেন, এটা কি পুলিশের অক্ষমতা, না অনিচ্ছাকৃত, বা তারা নীরব রয়েছে? নিশ্চয়ই এর যে কোনো একটি কারণ। এগুলো থেকে উত্তরণের জন্য আমি মনে করি যে তাদের প্রথম দরকার প্রশিক্ষণ। আরেকটি ব্যাপার, আমাদের কমিউনিটি পুলিশিং সার্ভিসটা এটা চালু করা প্রয়োজন। অর্থাৎ কমিউনিটির ভিতর পুলিশিং সার্ভিস, যেটা আগে ছিল একটা সময়, যে আমরা কমিউনিটির ভিতর কে কী করছে, কে অপরাধ করছে, এই বিষয়টা আমরা মাথায় রাখা। আমরা কমিউনিটির যে ইউনিটি ছিল, যে আমার এই পাড়ায় মনে করেন একটা সময় আমি 29 নম্বর ওয়ার্ডের কমিউনিটি পুলিশিংয়ের প্রধান সভাপতি ছিলাম। আমার এলাকায় যারা মুরব্বী ছিল ওই ওয়ার্ডের, সবাইকে নিয়ে মাসে একবার বা দুবার আমরা বসতাম, কোথায় কি হচ্ছে না হচ্ছে আমরা এই বিষয়টা জানতাম, এবং সেটা চেষ্টা করতাম নিজেরা যাতে এই অপরাধগুলো না হয়। এবং আমাদের সাথে এটা থানারও যোগাযোগ ছিল, তারাও মাদক চালান বা অন্য বিষয় তারা জানতে পারতো। এই কমিউনিটি পুলিশিংয়ে যেটা সুবিধা হয়, সেটা হয়তো এলাকার শান্তি ফিরিয়ে আনতে এটা একটি বড় সুযোগ। এটা চালু করতে হবে। সিসি ক্যামেরা, ড্রোন, এগুলো এখন আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে, যাতে কে অপরাধ করছে, কে কাজ করছে আমরা ঘরে বসে দেখতে পারি। এ ধরনের আধুনিক প্রযুক্তির ব্যবহার পুলিশকে নিতে হবে। তারপরে আরেকটি সবচেয়ে যে বড় বিষয়, যে মনিটরিং একটা ফ্যাক্টর। যে কোনো ব্যক্তি, আপনি যদি তাকে মনিটরিং না করেন, সে অশৃঙ্খল হয়ে যাবে। তাহলে আমাকে যে মনিটরিং করছে, অর্থাৎ বিচার বিভাগ পুলিশকে মনিটরিং করে, প্রশাসন পুলিশকে মনিটরিং করে, এই দুটো জায়গা থেকে মনিটরিংও রাখতে হবে যে তারা সঠিক কাজ করছে না কিনা। যদি না করে, তাহলে দুদকের যে দায়িত্ব ছিল, যদি কেউ এরকম সঠিক না করে অন্যায় কাজ করে। আমি ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক অভিযোগ আসে যে পুলিশের কোন অফিসার কি অন্যায় করছে, কিন্তু আমরা সেই অভিযোগগুলো আবার করতে পারি না। কারণ আজকে যদি অভিযোগ করি, কালকে ওই পুলিশ আমাকে একটা বিপদে ফেলে দেবে। এই যে আমাদের ভয়, সেই ভয়ের কারণে পুলিশের বিরুদ্ধে আমরা অভিযোগ করতে পারছি না। এটাও মাথায় রাখতে হবে। এটি কি আমাদের নাগরিকদের দুর্বলতা নাকি আইনি দুর্বলতা? এটা নাগরিকের দুর্বলতা না, আইনের দুর্বলতা। অর্থাৎ আমি অভিযোগ করলে আমার প্রোটেকশনের কোনো আইনটা নাই। আপনি এই যে আমার তারিখ যেটা বললো, যে আমি এখান থেকে কথা বলে বেরোতে পারবো কিনা, এই নিশ্চয়তা কিন্তু আমার নাই। এই বিষয়টা কিন্তু আমার এই নিরাপত্তা কে দেবে? দেওয়ার কথা ছিল পুলিশের, কিন্তু তারা এই নিরাপত্তাটা এখন দিচ্ছে না, বাস্তবেই দিচ্ছে না খুলনা শহরে।
ধন্যবাদ। আমরা একটু বলতে চাই তুহিন ভাই, আধা মিনিটে। আসলে এই নির্বাচিত একটা সরকার অবশ্যই দরকার, নির্বাচিত জনপ্রতিনিধি দরকার, যারা সিদ্ধান্ত নিতে পারে, যারা সাহস করে নাগরিকদের সম্পৃক্ত করে এই কাজগুলো করতে পারে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তো আসলে একটা বাহিনী, তারা তাদের পলিসি, আধুনিক পলিসি এগুলো কিন্তু তাদের মধ্যে আছে। যেমন সম্প্রতি আমি আমার এলাকায় আমরা একটা আইন শৃঙ্খলা নিয়ে সভা করেছিলাম, পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন, তিনি সিসি ক্যামেরার কথা বললেন, মোটিভেশনের কথা বললেন, যুব সমাজকে মাদক থেকে দূরে থাকার কথা বললেন, সেইগুলো নিয়ে কাজ করার কথা বলতেছেন, পাড়ায় পাড়ায় সংগঠন গড়ে তোলার কথা বলছেন, সিসি ক্যামেরা সাথে সিকিউরিটির কথা বলতেছেন, কিন্তু তারপরেও কিন্তু অপরাধ গড়ে উঠছে। এর দরকার রাজনৈতিক একটা নির্বাচিত দরকার। আর দ্বিতীয়ত হচ্ছে যে আসলে মানুষের মোরালিটি, ভিতর থেকেই পরিবর্তনটা হওয়া প্রয়োজন, এবং সেই জন্য বেশি বেশি করে সুন্দর কাজগুলো করা প্রয়োজন। ধন্যবাদ অ্যাডভোকেট নুরুল হোসেন এবং তরিকুল ইসলাম। আমরা আবারও একটু চলে যেতে চাই মোল্লা মারুফ রশিদের কাছে একটু ভিন্ন প্রশ্ন নিয়ে, ভিন্নতা জানার জন্য। মোল্লা মারুফ রশিদ, আপনাকে আমরা দেখেছি বর্তমানে আপনি খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা হিসাবে রয়েছেন, কিন্তু বিগত দিনে আমরা দেখেছি আপনি একজন সংস্কৃতি বান্ধব মানুষ এবং বাংলার ঐতিহ্যকে ধরে রাখবার জন্য আপনি প্রচেষ্টা চালিয়েছেন। নৌকাবাইচ, খুলনা ঐতিহ্যবাহী নৌকাবাইচ যেটি, এটি এর অন্যতম উদ্যোক্তা আপনি। তো এ সম্পর্কে যে খুলনার সংস্কৃতি যে হারিয়ে যাওয়ার পথে, এই হারিয়ে যাওয়া সংস্কৃতিকে উদ্ধার করবার জন্য আমরা কি কি করতে পারি, খুলনাবাসী কি কি উদ্যোগ নিতে পারে এবং আগামী নেতৃত্বের কাছে আপনি কি আশা করেন? ধন্যবাদ। আসলে নৌকাবাইজ বা সাংস্কৃতিক কর্মকাণ্ড, এটা আসলে মনের তাগিদেই খুলনার একঝাঁক সংস্কৃতি মনা তরুণ যারা আমরা শুরু করি। শুধু যে নৌকাবাইজ সেটা না, ষাঁড়ের লড়াই, হাডুডু, দড়া টানা প্রতিযোগিতা, এই ধরনের আমাদের লোকজ যে সংস্কৃতিগুলো, আমাদের নিজস্ব ঐতিহ্য, এগুলো নিয়ে কাজ করতাম, পিঠা উৎসব। কিন্তু এই নৌকাবাইজটা বিশেষ করে বাংলাদেশের অনেক জায়গায় হয়, কিন্তু খুলনায় আমি খুব দুঃখের সাথে বলতেছি এটা, আপনি তো প্রশ্ন করলেন, ভালো লাগলো। এই প্রশ্নটাও কেউ কখনো করে নাই যে বেশ কয়েক বছর ধরে নৌকাবাইজটা হচ্ছে না। আর এটা আমার মনে হয় না যে যারা এটা করতে পারেন তারা এটা ওন করেন কিনা। প্রতিবন্ধকতা কোথায়? আমাদের সংগঠন এটা ওই স্পন্সর প্রতিষ্ঠানের উপর নির্ভর করে বসে থাকতে হয়। এবছরও 25শে অক্টোবর নৌকাবাইজের তারিখটা ছিল। পুলিশ প্রশাসনের অনুমোদনের জন্য তারা বারবার ফোন করছেন যে ওনারা পজিটিভ। স্পন্সর প্রতিষ্ঠান ঠিক এমন সময় আমাদেরকে জানালো যে আমরা করতে পারছি না, তখন যে আর অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে যাব সেই সময়টাও নাই। এরা খুব চালাকি করে আমাদের সাথে, আমাদেরকে নিয়ে খেলে। এটা নৌকাবাইজের কর্মকাণ্ড শুরু হয় যেদিন 22টা হবে, তার আরও 4-5 মাস আগে থেকে এর কার্যক্রমগুলো করতে হয়, এবং এটা বেশ ব্যয়বহুল। একটা নৌকা দূর দূরান্ত থেকে তাদেরকে আনতে গেলে তাদের একটা নৌকাবাইজে মিনিমাম ছোট নৌকাগুলোতে 50-60 জন মাঝি মাল্লা, আর বড়গুলোতে প্রায় 120-25 জন থাকে। তো তাদের কিষানি যদি বলি, প্রতিদিনে যদি 600-700 টাকা করে ধরা হয়, 3 দিনের তাদের কিষানি মার যায়। এই টাকা পয়সা তাদের দেওয়া লাগে, তাদের খাবার খরচ দেওয়া লাগে, তারা ট্রলারে করে আসে সেইটা দেওয়া লাগে, অনেকগুলো ট্রলার ভাড়া করা লাগে, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আছে সেগুলো করা লাগে, তার টি শার্ট দেওয়া লাগে। এই টি শার্টও একসময় এমন প্রেশারাইজড হতো ওই সময় যে আগে আমাদের টি শার্ট দেন, অমুক সংগঠনের তমুক নেতা, নৌকার মাঝি মাল্লারা পরে পাবে, আগে আমাদের দেন। এগুলো কাউকে বলি না, এই কষ্ট সব নিজেই আমাদের সংগঠনের আমরা সহ্য করতাম। তারপরেও নৌকাবাইজটা হতো প্রশাসনের সহযোগিতায়, কিছু রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় হতো, কিন্তু দেখা যাচ্ছে যে কেউ কোনোদিন বলে নাই যে এবারটা কেন হচ্ছে না, আসো আমরা সবাই মিলে এটা আমরা করি। এটা কেউ বলে নাই। খুলনার যারা এটা করতে পারে, অনেকের অনেক টাকা পয়সা আছে,
কিন্তু আমার মনে হয় এই মনটা নাই যে এরকম একটা বড় উৎসব যেটা অক্টোবর মাসে হয়, এটা দিয়ে অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়। নদীর নাব্যতা যে কত প্রয়োজন, একটা নৌকা বাইচটা হওয়া শুধু যে বাইচটা হয়ে গেল তা না, নদী যে কত, নদীর যে কী প্রয়োজন আমাদের জীববৈচিত্র্য, জীবনের, জীবিকার, এটাই মূলত আমরা এই নৌকা বাইচের মাধ্যমে আমরা তুলে ধরি। কিন্তু সেইটা পৃষ্ঠপোষকতা বা খুলনার মানুষ কেউ যারা এটা করার ক্ষমতা রাখেন, অনেক টাকা পয়সা আছে, কিন্তু এই যে যারা আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ড করি, আরও অনেক কিছু করে, কেউ বলতে পারবে কোনো দিন কোনো খুলনার কোনো ধর্নাঢ্য ব্যবসায়ী বা কোনো বড় কোনো কেউ বলছে যে আসো এবার আমরা এটা করি? কোনো সংগঠনকে নিয়ে কোনো দিন বসছে? কোনো নির্বাচনে যারা নির্বাচিত হন তারা কি কখনো ডাকছেন যে সংস্কৃতির সাথে যারা আছে, যারা এই সমস্ত কর্মকাণ্ড করো, আসো, তোমাদের সুবিধা অসুবিধাগুলো কি? কেউ ডাকে নেই। আগামীতে ডাকবে কিনা জানি না, তবে আমরা আশা করি যেন আমাদের এই নিজস্ব ঐতিহ্য, গ্রাম বাংলার, আবহমান বাংলার যে ঐতিহ্য, সেগুলো নিয়ে যেন আমাদের আগামীতে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা যেন এইগুলো নিয়ে কাজ করেন। খুলনার যারা ব্যবসায়ী আছেন তারাও যেন, তৈবুর রহমান সাহেব নাকি? তৈবুর রহমান সাহেবদের দিয়ে শুরু হয়েছিল। আচ্ছা আচ্ছা। তো আরও আমরা রিক্সা রেসও করেছিলাম, যে রিক্সা ড্রাইভার তার পরিচ্ছন্নতা আছে কিনা, তার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, তার রিক্সাটা ভালো কিনা, সেই সব রিক্সাকে আমরা বেছে নিয়েছিলাম। এটার মধ্যেও কিন্তু একটা অ্যাওয়ারনেস ছিল যে এই শহরে রিক্সা চলবে, ভালো রিক্সাগুলো চলবে, সেটাই। এই ধরনের অনেক কর্মকাণ্ড আমরা প্রায় সময়ের শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি যে এই আমাদের ঐতিহ্যগুলো নিয়ে আমাদের আগামী দিনের নেতৃত্ব যারা, তারা ভাববেন, খুলনার যারা প্রশাসনে আছেন তারা ভাববেন, খুলনার যারা ব্যবসায়ী আছেন তারা ভাববেন, আমরা যারা এরকম পাগল প্রায় মানুষরা আছি, এইসব না হলে আমাদের আসলে ঘুম হয় না। আমাদেরকে আপনারা একটু পৃষ্ঠপোষকতা করেন। আমরা এই অনুষ্ঠানের, আমি কি তুহিন ভাইয়ের কাছে আরেকটু যদি মনে কিছু না করেন, আমি মারুফ ভাই কিন্তু প্রথম দিকে যে বক্তব্য রেখেছিলেন ওইটার আমি এই বিষয়ে একটু টাচ করতে চাচ্ছিলাম। মারুফ ভাই কিন্তু একটা কথা বলেছেন যে সিটি কর্পোরেশন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেবা দিয়ে থাকে, মৃত্যুর পরও দেয়, এটা সত্যি, এটা আমরা মেনে নিয়েই আমরা চলি, সিটি কর্পোরেশনে বসবাস করি। কিন্তু এখানে দুটো কমন একটা সমস্যা এখন সৃষ্টি হয়ে গেছে এবং জঞ্জালের মতো পড়ে আছে, যেমন শিপইয়ার্ড রাস্তা, সোনাডাঙ্গা বাইপাস সড়ক, যেটা সেই বিষয়ে উনি যে উত্তরটা দিয়েছেন তা আমি তার সাথে একমত পোষণ করতে পারছি না, এই কারণে যে সিটি যেটা কেডিএর আওতাভুক্ত জায়গা, সেই আমি যেটা নিয়ম জানি সেটা হচ্ছে যে কেডিএ সেই জায়গাগুলো অধিগ্রহণ করে সিটি কর্পোরেশন এলাকার মধ্যে হলে সিটি কর্পোরেশনকে হস্তান্তর করে। এই উন্নয়নের দায়িত্বটা সিটি কর্পোরেশনের। আমরা এর আগে যে সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় ছিলেন, তিনি জোর করে ব্যাখ্যা দিয়ে উনি এই কাজগুলো বন্ধ রেখেছেন। আমার কাছে কথা হচ্ছে যে আমরা নাগরিকরা উন্নয়ন চাই। এত বড় একটা একেবারে খারাপ কাজ হয়ে যাচ্ছে এই রাস্তা দুটো নিয়ে, মানুষের যে দীর্ঘদিন ভোগান্তি, অনেক মানুষের মৃত্যু হয়েছে। এইটা নিয়ে আইন যেখানে থাকুক, আইন আমার কাছে মনে হয়েছে যে আইনের কোনো নেই, আইনের তোয়াক্কা করেও অনেক ডেভেলপ করা যায়। এইটা মানুষের, এই শহরের এই অঞ্চলের মানুষের নিডস, এটা সিটি কর্পোরেশনের করতেই হবে, এটা কেডিএর করতেই হবে, যৌথভাবে হলে করতে হবে। এবং এটা নিয়ে মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যাচ্ছে, মানুষের অসুস্থ হয়ে পড়ছে, হাত পা ভেঙে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। বাস্তবে কি নাগরিক ফোরাম এই নাগরিকদের এই ভাবনাগুলোকে নিয়েই কাজ করছে আগামী দিনের জন্য? একটু যোগ হতে চাচ্ছি, সাংবাদিক তরিক ভাই উনি যে কথাগুলো বলে, এই যে ভয়েসটা উনি রেজ করলেন, এইটাই চাই যে জনগণ এইভাবে কথা বলুক। তাহলে এই যে কেডিএ যে বাইপাসটা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের পাশ দিয়ে ময়ূরী ব্রিজ, যেটা ওই পর্যন্ত সিটি কর্পোরেশনকে কেডিএ বুঝিয়ে দেবে 60 ফিট, কিন্তু বাস্তবে গিয়ে পাচ্ছি আমরা 40 ফিট। সিটি কর্পোরেশন জার্মান ফান্ডের টাকায় ওইটা হবে, বিদেশি ডোনার তারা 60 ফিট না পাওয়া পর্যন্ত তারা কিন্তু অর্থ ছাড় দেবে না। তাহলে কেডিএ কাগজে কলমে 60 ফিট দিচ্ছে, বাস্তবে আমরা পাচ্ছি 40 ফিট। এই 20 ফিট নিয়ে এখানে সমস্যা। আপনারা জনগণ যদি সাথে থাকেন, সিটি কর্পোরেশন ওই 20 ফিটের মধ্যে যেসব অবৈধ স্থাপনা আছে সেগুলো সিটি কর্পোরেশন উচ্ছেদ করবে। আপনারা সেদিন সিটি কর্পোরেশনের সাথে থাকবেন, কারণ হাজার হাজার মানুষ প্রচণ্ড কষ্ট পাচ্ছে, এটা সত্যি। শিপইয়ার্ড রোড এটা কেডিএ করতেছে, কিন্তু এটা মনে অনেক প্রায় 10 বছরের মতো হতে যাচ্ছে। মাহবুব ব্রাদার্স নামে একটা প্রতিষ্ঠান, আমি নামই বলে ফেললাম, তাদের কতখানি সক্ষমতা আছে জানি না, ব্যাপক কাজ আছে তাদের নামে, ব্যাপক কাজ।
এত কাজ ওদের করার মনে সক্ষমতা নাই ওই সময়ের মধ্যে শেষ করা। এর মধ্যে কি রহস্য আছে আমি জানি না। না, এখন তাদেরকে ক্যান্সেল করছে, ক্যান্সেল করে এখন কারা নিবে? 2018 সালের রেট, এই রেটে কি নতুন করে এই 25 সালে কোনো ঠিকাদার কাজ করতে আসবে? মাহবুব ব্রাদার্স নাকি এখন ক্ষতিপূরণের জন্য মামলা করবে, যে তার ক্ষতিপূরণ হবে। মামলাটা হাইকোর্টে এসে আছে। 30 নম্বর এবং 31 নম্বর ওয়ার্ডের সকল মানুষ মাহবুব ব্রাদার্সের বিরুদ্ধে মামলা করবে যে আমাদের অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। ইজি বাইক আলারা মামলা করবে, আমাদের ইজি বাইক ধ্বংস হয়ে গেছে। মানুষজন বলবে আমাদের মেরুদণ্ড ভেঙে গেছে। গর্ভবতী মারা বলবে আমাদের বাচ্চা নষ্ট হয়েছে। মাহবুব ব্রাদার্স কোনভাবে মামলা করে সেইটাও সিটি কর্পোরেশনের এই 2 ওয়ার্ডের জনগণ তাদের বিরুদ্ধে মামলা করবে, মানহানির মামলা করবে, অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত মামলা করবে। আপনারা জনগণের পাশে আসেন, সিটি কর্পোরেশনে সেইভাবে আপনাদের সাথে। ভাই, রাজপথে কিন্তু মানুষ সোচ্চার হয়েছে এবং একটা সময় হবে কি এরা জনরোষে পড়ে এরা কিন্তু আপনারা দেখেছেন শ্রীলঙ্কায় মন্ত্রীদের পোশাক একেবারে উলঙ্গ করে তাদের পিটাইছে, নেপালেও তাই হয়েছে। ওইরকম কিন্তু এই ঠিকাদার বলেন আর যেই থাকুক প্রশাসক বলেন সব কিন্তু এই রোশানালে পাবলিকের পড়বে। কতদিন আর মানুষ সহ্য করবে? আমাদের শুধু খুলনাতে সমন্বয় নাই, আমরা কেডিএ সিটি কর্পোরেশন এখনও পর্যন্ত 30-40 বছরের সমন্বয় করতে পারছি না। আমরা সড়ক বিভাগের সাথে সমন্বয় না করার কারণে পিটিআই মোড়ে আমাদের ওখানে ফুটওভার ব্রিজ সেই কাজটা প্রকল্পটা বন্ধ হয়ে গেছে, খুবই দুঃখজনক। যেখানে একদম কোনো শহরটাকে ইউজলেস করে ফেলানো হচ্ছে। শিববাড়ি মোড়ে আমরা আমাদের ফুটওভার ব্রিজ দরকার। আমি একটু বলি প্লিজ, আমি একটু বলে নিই, সহজ হবে। পিটিআর মোড়ে কিন্তু প্রচুর বাচ্চা কাচ্চারা ওখানে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে, ওখানে একটা ফুটওভার ব্রিজ খুবই প্রয়োজন। সিটি কর্পোরেশনের নকশায় যদি কোনো ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, তাহলে রোডস অ্যান্ড হাইওয়ে উচিত ছিল ওই জায়গা অনুযায়ী একটা খুলনা বা বাংলাদেশের ভালো ভালো আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারদের নিয়ে ওই রাস্তার ওই মাপ অনুযায়ী ওই গ্যাপ অনুযায়ী একটা নতুন ধরনের একটা ডিজাইন তৈরি করে কিন্তু ওখানে আর একটা ফুটওভার ব্রিজের নকশা তারা দিতে পারত। বন্ধ করাটা সহজ, সেই ফান্ডের টাকা কিন্তু ফেরতে চলে গেছে, কিন্তু ওখানে কিন্তু ফুটওভার ব্রিজটা দরকার। ভাই, আমি একটু নকশা পরিবর্তন করতে ইন্টারাপ্ট করি এর ভিতরে। সেটি হচ্ছে আমরা অতিথি যারা এখানে এসেছেন সকলেই গুণীজন এবং খুলনার বিশিষ্ট জন। আমরা সেই দিক থেকে বিবেচনা করে বলছি আজকের এই আলোচনার মধ্য দিয়ে এই যে সমস্যাগুলো রয়েছে এবং সমস্যাগুলোর প্রধানতম কারণ হচ্ছে সমন্বয়হীনতা, নেতৃত্ব। আমাদের খুলনায় এরকম নেতা নাই যে সকলের সাথে সমন্বয় করে একটি আদেশ দিতে পারে, একটি সিদ্ধান্ত নিতে পারে এবং এই কাজটা করায় নিতে পারে। আমাদের এখন প্রয়োজন একজন সঠিক নেতৃত্ব খুঁজে বের করা খুলনার জন্য, যে খুলনাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে। আমরা এই নেতৃত্ব চাই, পাশাপাশি নেতৃত্ব যদি বিফল হয় সেক্ষেত্রে আমাদের জনগণকে এগিয়ে আসতে হবে, এটিকেও আমাদেরকে মনে প্রাণে ধারণ করতে হবে। কারণ খুলনাকে এগিয়ে নিয়ে যাবার জন্য জনগণের আন্তরিকতা এবং জনগণের দাবি সর্বাগ্রে নিতে হবে। আমরা এই প্রসঙ্গটিতে আসছি যে আমরা এখানে যারা আছি, আমরা এখানে এই গুণীজনরা বা এই অতিথিগণ যদি সমন্বয়ের জন্য কাজ করে যেতে পারি, আমরা সেদিকটায় এগিয়ে যেতে পারি কিনা সেই প্রতিশ্রুতি যদি আমরা এখান থেকে নিতে পারি। যেমন মারুফ ভাই সিটি কর্পোরেশনে রয়েছেন, নারী উদ্যোক্তা রয়েছেন, রুবা সাহেব জেলা আইনজীবী থেকে রয়েছেন এবং সাংবাদিকের পক্ষ থেকে তরিকুল সাহেব রয়েছেন। এই যে বিভিন্ন পর্যায় থেকে মানুষ অতিথিগণ আমাদের সাথে রয়েছেন, এই অতিথিবৃন্দের কথা থেকে আমরা একটি জায়গায় উপনীত হতে পারি যে এই সমন্বয়হীনতা বা নেতৃত্বের অভাব, এই জায়গাগুলো আমরা সকলের সাথে সমন্বয় করবার জন্য নেতা থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে এবং যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তাদের সাথে সমন্বয় করবার যদি আমরা একটি উদ্যোগ গ্রহণ করি তাহলে মনে হয় এটি সমাধান দিকে যেতে পারে। এটাই আমরা আজকে এই আলোচনা থেকে পেলাম। আমাদের প্রয়োজন একজন সমন্বয় করার মতো নেতা। আমরা আশা করি খুলনার মানুষ আমরা সকলে একজন নেতা খুঁজে নেব। ধন্যবাদ সবাইকে। আমরা শেষ পর্যায়ে আমরা সকলের কাছে, সকল অতিথির কাছ থেকে আমি প্রথমে আমার বাঁ দিক থেকে চলে যেতে চাই। সঞ্চিতা রানী দে, আপনি 1 মিনিটে শেষ করবেন।
আসলে এই আলোচনার মধ্যে দিয়ে যেটা আমিও বুঝলাম, যেটা আসলে আমাদের যে সমন্বয়হীনতার যেটা রয়েছে, সেটার জন্য আসলে একজন যোগ্য প্রতিনিধি, আমাদের জনপ্রতিনিধি দরকার, যে সোচ্চার হতে পারে এবং যোগ্য জনপ্রতিনিধি পেলাম কিন্তু সৎ নয়, তাহলে কি তাকে দিয়ে কাজ করা সম্ভব? সৎ হতে হবে, সৎ এবং যোগ্য প্রতিনিধি হবে, এবং যে মানে যোগ্যতা আমাদের দরকার, যার মাধ্যমে আমাদের খুলনার যে মানে যে অরাজকতাগুলো রয়েছে যাতে আমরা সুষ্ঠুভাবে সমাধান করতে পারি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সঞ্চিতা রানী। আমরা এবার চলে যেতে চাই খুলনার সাংবাদিক জগতের অন্যতম পুরোধাই বলছি এই মুহূর্তে, এই কারণে বলছি যে এখন যুব সাংবাদিকদের নেতৃত্বে তরিকুল ইসলাম নেতৃত্ব দিচ্ছেন, এবং তরিকুল ইসলামের কাছে 1 মিনিটের ভিতরে জানতে চাইবো যে আমাদের এই সমাধানের কল্পে আপনি সাংবাদিকদের পক্ষ থেকে কতটুকু সহযোগিতায় করতে পারবেন? দেখেন তুহিন ভাই, আমরা উদ্যোগ নিচ্ছি, উদ্যোগ গ্রহণ করছি, এবং আমাদের উদ্যোগগুলো ভালো ভালো উদ্যোগ রয়েছে নাগরিক ভাবনা, নাগরিকদের উন্নয়নে। কিন্তু এই যে একটা সমস্যার কথা বললাম, এইখানে সিটি কর্পোরেশন, এই শহরে যারা সিটি কর্পোরেশন চাকরি করে, মারুফ ভাই যেমন, উন্নয়ন কমিটিশন নামে একটা সংগঠন আছে, সেই সব সংগঠনের সাথে জড়িত আমি আছি। আমাদেরকে নিয়ে এই সময় এই প্রতিবাদটা করা উচিত ছিল। এইরকম আসলে এককভাবে কোনো নেতৃত্ব না, জায়গায় জায়গায় নেতৃত্ব থাকতে হবে, জায়গায় জায়গায় উদ্যোক্তা থাকতে হবে। মারুফ ভাই যদি একটা দায়িত্ব নিয়ে বলতো যে ঠিক আছে, ওকে আপনারা আসেন, সংবাদ মাধ্যম বা গণমাধ্যমগুলো এটা প্রচার করেন যে এই কারণে গুরুত্বপূর্ণ একটা সড়কে উন্নয়নটা থমকে গেল, রোডস অ্যান্ড হাইওয়ে তারা তাদের আন্তরিকতার অভাবে শুধু আইনের কথা বলে তারা জনগণের ভোগান্তিতে ফেলে দিল। এই যে বিষয়গুলো শুধু সিটি কর্পোরেশন না, এরকম প্রত্যেকটা জায়গা থেকে নেতৃত্ব আসতে হবে। আমরা যোগ্য নেতৃত্বের কথা বলছি, লিডারশিপের কথা বলছি, লিডারশিপ তো এইভাবে আসতে হবে। এককভাবে একজন এমপি, একজন কমিশনারের দায়িত্ব না, লিডারশিপ তো এই সবার মধ্যে থেকেই বিরাজ করতে হবে, কমিউনিটি থেকে বিরাজ করতে হবে। এইগুলো যদি এই শহরের মানুষগুলো যদি একটু সচেতন হয়, তাহলে আমি মনে করি যে উন্নয়ন এমনিই সম্ভব, এবং সেই উন্নয়নের বাস্তবায়ন সম্ভব, আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব। আর গণমাধ্যমের ভূমিকা, আমি মনে করি যে খুলনার গণমাধ্যমগুলো, স্থানীয় যে গণমাধ্যম রয়েছে অবশ্যই সোচ্চার, সবসময় পাশে ছিল, এবং উন্নয়নের কথা বারবার তারা বলছে। আমরা জাতীয়ভাবে এখান থেকে প্রচার করছি। আমরা উন্নয়ন কমিটি কোনো উদ্যোগ নিলে বা অন্যান্য সংগঠন উদ্যোগ নিলে সেটি আমরা টেলিভিশনে লাইভ করছি, আমরা আমাদের অনলাইনগুলোতে লাইভ করছি, পত্রিকার কথা ফলো করে প্রচার করছি। আমরা চাই খুলনার উন্নয়ন চাই, এই বিষয়ে আমাদের মধ্যে ওনারশিপ কাজ করতে হবে, এবং আমরা কাজ সেটা অনুধাবন করছি, কিন্তু এটা বাস্তবায়ন হচ্ছে না। আমাদের কেড়ে নিয়ে আসার বা আদায় করে নিয়ে আসার মানসিকতা, এটাও আমাদের গ্রো করতে হবে। ধন্যবাদ তরিকুল ইসলাম। আমরা শুনে খুবই খুশি হলাম যে আগামী দিনের প্রকল্প বা যে কোনো দাবি আদায়ের জন্য আমরা একসাথে কাজ করব, এক মঞ্চে দাঁড়িয়ে। আমরা 1 মিনিটের মধ্যে আবারও যেতে চাই অ্যাডভোকেট নুরুল হোসেন রুবার কাছে। আমরা 1 মিনিটে খুলনার নাগরিকদের প্রত্যাশা। খুলনার নাগরিকদের প্রত্যাশা, খুলনা উন্নয়নের শিখরে উঠবে এবং দেশের আধুনিক সিটি হিসেবে গড়ে তুলবে, যার জন্য প্রয়োজন মংলা ডিপ সি পোর্টকে করা এবং ওখানে 16 মিটার করে এবং ওর ডেপথ বাড়িয়ে দিয়ে মংলা পোর্টকে কার্যকারী করা। দ্বিতীয় হলো প্রাইভেট অর্থনৈতিক অঞ্চল করে এই অঞ্চলে অর্থনৈতিক যে প্রবাহটা, আর্থিক প্রবাহটা বৃদ্ধি করা। তৃতীয় হলো খুলনায় আইটি পার্ক গড়ে তোলা, এবং সবশেষে ব্লু ইকোনমি পার্ক করে আমাদের মাছ, সুন্দরবন, ট্যুরিজম এগুলোর বিষয়ে কার্যকরী ব্যবস্থা নেওয়া। তাহলে খুলনার উন্নয়ন হবে, এবং এই বিষয়ে একটি সঠিক নেতৃত্বের মাধ্যমে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এগিয়ে যাওয়া। এবং আমার খুলনার মানুষকে আমি অনুরোধ করব, ওই নেতৃত্বকে আমরা সকলে সহযোগিতা করে এই খুলনাকে আমরা সুন্দর সিটি হিসেবে গড়ে তুলব, যেখানে রুল অফ ল, আইনের শাসন কার্যকারী থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট নুরুল হোসেন রুবা। আমরা 1 মিনিটের জন্য সর্বশেষ চলে যাব মারুফ রশিদের কাছে। মারুফ রশিদ, প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আপনার অনেক সীমাবদ্ধতা রয়েছে সিটি কর্পোরেশনে, তারপরও এই দাবি জন্য আপনি আপনার যিনি দায়িত্বশীল রয়েছেন, আমরা যাকে মেয়র মহোদয় বলে জানি, মেয়র মহোদয়ের কাছে এই দাবি উত্থাপনের ক্ষেত্রে নাগরিক নেতৃবৃন্দের কাছে বর্তমানে প্রশাসক রয়েছেন, কিন্তু আগামীতে মেয়র নির্বাচিত মেয়র আসবেন আশা করছি। বর্তমান যে প্রশাসক রয়েছেন তার সাথে যোগাযোগের মাধ্যমে এই যে আমাদের প্রত্যাশাগুলো তুলে ধরবার জন্য যে আশা রয়েছে, সেক্ষেত্রে আপনার ভূমিকা কতটুকু রাখতে পারবেন?
এটা তো আসলে আমাদের কাজ, এটা তুলে ধরাই তো আমাদের কাজ। এবং এই যে বিষয়গুলা, এই যারা আমরা যে কথাগুলো বললাম, এটা খুলনার প্রতিটা মানুষেরই কিন্তু অন্তরে কথাই কিন্তু এইগুলা, যে রাস্তাঘাটের উন্নয়ন, নারী উদ্যোক্তাদের আরও বেশি ভালো কিছু করুক, যুবকরা তারা কর্মসংস্থানে তারা যেতে পারুক, শহরে ছিনতাই কমে যাক, মাদকাসক্ত কমে যাক, তারপরে আইনের যে জটিলতার জন্য উন্নয়নের যে কাজগুলা থেমে যাচ্ছে বা চেঞ্জ হয়ে যাচ্ছে, এইগুলার যাতে একটা সুষ্ঠু সমাধান হয়, সেই বিষয়গুলা অবশ্যই আমি আমাদের মাননীয় প্রশাসক, যিনি খুলনা বিভাগীয় কমিশনারও বটে, তিনি সদ্য খুলনাতে জয়েন করছেন, কিন্তু তিনি তার চাকরি জীবনটাই খুলনা থেকে শুরু হয়েছে উনি বলেছেন। এবং উনি আশা করি উনি তার যোগ্য নেতৃত্ব, এবং তিনি খুলনা সম্পর্কে যথেষ্ট ভালো জানেন, খুলনার আশেপাশ সম্পর্কেও জানেন যতটুকু বুঝেছি। এবং উনি খুব শীঘ্রই খুলনার নাগরিক নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠন, তারপরে সংবাদকর্মী, ওনাদের সাথে নিয়ে উনি বসে এই খুলনার এই সমস্যাগুলো, সিটি কর্পোরেশনের মারুফ ভাই, একটি আমি এর ভিতরে একটু ঢুকি, সেটি হচ্ছে সিটি কর্পোরেশনের দেখা যাচ্ছে যে নাগরিক নেতৃবৃন্দকে জানানোর জন্য অনেক বড় বড় সংগঠন রয়েছে, কিন্তু সিটি কর্পোরেশনের থেকে অনেক সময় এই সমস্ত সভায় তাদেরকে আমন্ত্রণ জানানো হয় না। ওই যে রুবা ভাই একটি কথা বলেছেন যে উঠতে গেলে তাকে টেনে ধরা হয়, এই যে টেনে ধরার প্রবণতা, এটিও কিন্তু সিটি কর্পোরেশনের মাধ্যমে আমরা দেখতে পাই। তা সিটি কর্পোরেশনে এটি আগামী দিনে করবে কি? আগে কি হয়েছে জানি না, সকল নাগরিক সংগঠনগুলোকে একত্রিত করবার চেষ্টা আগে কি হয়েছে জানি না, কারণ আগে আমরাও তো এই নগর ভবনে ঢুকতে পারিনি, এই 5ই আগস্টের পরেই সেইভাবে ঢুকতে পেরেছি। তবে আমরা আসার পরে আগে বিগত যিনি প্রশাসক মহোদয়রা ছিলেন, সিএলসিসি একটা কমিটি সেটা হয়েছে, নিয়মিত সভা হচ্ছে, নাগরিকদের মতামত নেওয়া হচ্ছে, প্রতিটা ওয়ার্ডে WLCC কমিটি করা হচ্ছে ওয়ার্ড পর্যায়ে। এবং আমি সেই কমিটিতেও কিন্তু আমরা অনেকে আমাকে বলছেন, এবং এই নাগরিক ভাবনার মাধ্যমে আমি বলতে চাই, প্রতিটা ওয়ার্ডে অনেক এনজিও কাজ করে। আমরা কি একবারও ওই ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ, ওয়ার্ডের মুরব্বীরা বা যুবকরা কোন কোন এনজিও এখানে কাজ করে প্রতিটা ওয়ার্ডে, এবং তারা কি কাজ করে, কতটুকু সেবা দিচ্ছে, সেই সেবাটা সঠিক হচ্ছে কিনা, বা এই যে কন্ট্রাক্টররা কাজ করেন সেগুলো সঠিকভাবে হচ্ছে কি না, আমরা কি সেইগুলো যেচে পড়ে কখনো জিজ্ঞাসা করেছি? এটাও কিন্তু আমাদের নাগরিকদের একটা দায়িত্ব, সেই জায়গাটাও কিন্তু আমাদের থাকতে হবে। আর আমি ছোট্ট একটা মানে প্রস্তাব রেখে যাই বা একটা অনুরোধ রেখে যাই, আমাদের ধারণাই হচ্ছে যে আমার বাড়ির যে গৃহস্থলী ময়লাটা সেটা পলিথিনে করে আমি আমার গেটের পাশে ড্রেনে ফেলে দিব, অথবা ধারে কাছে যে লাইট পোস্টটা আছে ওর গোড়ায় রেখে দিব। এইটা কিন্তু আমার কাজ না। আমার কাজ হচ্ছে পরিষ্কারওয়ালা যখন আসবেন গাড়ি নিয়ে, সেই সময়ে আমরা আমাদের এই ঘরের যে ময়লা আবর্জনাটা আমরা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট লোকের কাছে অথবা একটু দূরে ডাস্টবিন হলেও সেখানে ডাস্টবিনের ভিতরেই ফেলবো, এরকম ছুঁড়ে দিয়ে ডাস্টবিনের নিচে ফেলবো না। আমরাও কিন্তু আমাদের দায়িত্বটা সঠিকভাবে করছি না। এই কাজটাও যদি আমরা সঠিকভাবে করি তাহলে খুলনা শহরের 80 থেকে 90% এই রাস্তাঘাটে ময়লা আবর্জনা থাকবে না। ধন্যবাদ মোল্লা মারুফ রশিদ। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই রাত জেগে আমাদের অনুষ্ঠানটি দেখবার জন্য। আমরা জানিয়ে রাখছি পরবর্তী অনুষ্ঠানগুলো চলবে প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত KTVর পর্দায়। আপনারা থাকুন আমাদের সাথে। এই বলে শেষ করছি আজকের এই অনুষ্ঠানটি। শুভরাত্রি।